আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, সবাই কেমন আছেন? প্রচণ্ড শীত। আপনাদের অঞ্চলে শীত কেমন এটা আগে জানাবেন। আমাদের চুয়াডাঙ্গায় গতকাল 7.5 ছিল, আজকে হয়তো আরও কিছু কমবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2015। আপনারা ইতিমধ্যেই অনেকে বিভিন্নজন বিভিন্ন প্রান্তে অলরেডি চলে গিয়েছেন। আপনাদেরকে আপনাদের আগামী দিন যে অর্থাৎ 9 তারিখে আপনাদের যে পরীক্ষাটা রয়েছে, আপনাদের প্রত্যেকেই শুভকামনা জানিয়ে আজকের লাইভটি শুরু করছি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের আজকের লাইভে খুব অল্প কিছু প্রশ্ন রেখেছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তার ভিতরে দেখেন, আমরা প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে বড় সংখ্যাটি কত? তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, আপনারা যারা চাকরির প্রত্যাশী, আপনারা এই প্রশ্ন যে কতবার করেছেন আসলে এটার কোনো হিসাব নেই। তাহলে এখানে বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হইলে বড় সংখ্যাটি নির্ণয় করো। আমরা যদি বড় সংখ্যাটি নির্ণয় করি, তাহলে বড় সংখ্যাটি যখন হবে তখন এই 199 এর সাথে একটা 1 যোগ করে আমরা 2 দ্বারা ভাগ দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 200, অর্থাৎ এখানে আমাদের মান হবে, সঠিক উত্তর হবে 100। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা বড় সংখ্যাটি নির্ণয় করব তখন আমরা 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। আর যদি ছোট সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। পরবর্তীতে ইতিমধ্যে আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, পরবর্তী যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে 8 একটা ধারা দেয়া আছে, বলছে একটি অনুক্রম দেয়া রয়েছে, অনুক্রমের পরবর্তী পদটা আমাদের নির্ণয় করতে বলছে। দেখেন, খেয়াল করেন, প্রথমে দেয়া রয়েছে 8, তারপরে দেয়া রয়েছে 11, তারপর দেয়া রয়েছে 17, তারপর দেয়া রয়েছে 29, তারপর দেয়া রয়েছে 53। আচ্ছা, আমাদের এখন নির্ণয় করতে বলছে যে পরবর্তী সংখ্যাটি কত। এটা খেয়াল করি যে আমরা যদি এই দুটো সংখ্যা বিয়োগ করি, পাশাপাশি দুইটি পদের বিয়োগফলটাকে আমরা এখানে শ্রেণী ব্যবধান বলতাম, বা এটাকে আমরা সাধারণ অন্তর বলতাম যদি সমান্তর ধারা হতো। আমরা এখানে দেখি যে আসলে প্রত্যেকটির পাশাপাশি পদের ব্যবধানটা সেম কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে 3, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 6, এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য, যদি আমরা 29 থেকে 17 বিয়োগ করে দিই 12, আমরা যদি 53 থেকে 29 বিয়োগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 24। তাহলে আপনারা খেয়াল করুন, এখানে লক্ষ্য করুন যে প্রথম দুইটি পদের ব্যবধান ছিল 3, পরবর্তী দুটি পদের ব্যবধান ছিল 6, তার পরবর্তী দুটি পদের ব্যবধান ছিল 12, তার পরবর্তী দুটি পদের ব্যবধান ছিল 24। এখন কিন্তু আপনারা বলতেই পারেন এটা সিকোয়েন্স দেখে যে তার পরবর্তী দুটি পদের ব্যবধান হবে অবশ্যই 24 দেখানো 48, কারণ সবগুলো এখানে দ্বিগুণ আকারে বাড়ছে। তাহলে পরবর্তী পদের ব্যবধান যদি 48 হয় তাহলে মাস্ট বি 53-এর সাথে আমাদের 48কে যোগ করতে হবে। তাহলে 1 হাতের 1 আমরা সব মিলিয়ে পাচ্ছি আমরা 101। এই যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 101। তাহলে
যখন কোনো অনুক্রম দেয়া থাকবে, অনুক্রম আসলে সমান্তর অনুক্রম হতে পারে, গুণোত্তর অনুক্রম হতে পারে, বা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকতে পারে। যে শুধুমাত্র সমান্তর বা গুণোত্তর অনুক্রমই হবে এরকমটা না, এটা বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী আরো একটি প্রশ্ন নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, যে পিতা ও মাতার বয়সের গড় দেয়া রয়েছে। এখানে পিতা ও মাতার বয়সের গড় রয়েছে, আবার পিতা মাতা এবং এক পুত্রের বয়সের গড় রয়েছে 36। পুত্রের বয়স নির্ণয় করো। খুবই ইজি একটি প্রশ্ন, কারণ পিতা এবং মাতার বয়সের গড় দেয়া রয়েছে এবং পিতা মাতার সাথে তার সন্তান যে একটা পুত্র রয়েছে, সে পুত্রের বয়সের গড় দেয়া রয়েছে। তাহলে এখান থেকে আমাদের পুত্রের বয়স নির্ণয় করতে হবে, এখান থেকে আমাদের পুত্রের বয়স নির্ণয় করতে হবে। নাজমুল হক সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মনি আপনি শেয়ার ডান করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে বলছে পিতা এবং মাতা, তাহলে পিতা মাতা আমরা এগুলা এই দুটার বয়সের গড় রয়েছে, তাহলে বয়সের গড় থেকে যদি সমষ্টি নির্ণয় করি, তাহলে আমরা এখানে যে মানটা রয়েছে এই মানকে আমরা 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব? কারণ এখানে পিতা এবং মাতা, এখানে আমাদের 2 জনের গড় নির্ণয় করতে বলছে, মানে 2 জনের গড় দেয়া রয়েছে, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ উপাত্তর সংখ্যা। আমাদের প্রথমে জানা দরকার যে গড় সমান আমরা লিখি হচ্ছে উপাত্ত গুলোর যোগফল ডিভাইডেড বাই মোট উপাত্ত সংখ্যা, মোট উপাত্ত সংখ্যা। এখন খেয়াল করুন এখানে গড় দেয়া রয়েছে 45, এখানে মোট উপাত্ত পিতা এবং মাতা 2 জন, এবং উপাত্তগুলোর যোগফল অর্থাৎ পিতা এবং মাতা 2 জনের বয়সের যোগফল। এখন আমরা এই 2 দ্বারা যদি গুণ করে দেই এখানে, তাহলে এখান থেকে পাবো আমরা 45কে 2 দ্বারা গুণ করলে হবে 90, সমান হচ্ছে আমরা পাবো এই যে, অতএব আমরা এখান থেকে বলতেই পারি পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর, পিতা এবং মাতার। তাহলে এবার আমাদের পিতা এবং মাতা বের করে ফেলেছি আমরা, এবং আমাদের তারপর বলছে পিতা মাতা এবং একটা পুত্র, 3 জনের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে, মানে গড়কে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে। আমি তার বিস্তারিত ব্যাখ্যাটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে দেখি 3 6 18, 18 8, 9 1 10। ওকে, এখন আমাদের বড়টা থেকে অর্থাৎ 3 জনের বয়সের সমষ্টি থেকে যদি আমরা পিতা এবং মাতার বয়সের সমষ্টি বাদ দেই, তাহলে আমরা পুত্রের বয়সটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা লিখতে পারি পুত্রের বয়স আমরা 108 থেকে 90 বাদ দিব, এই যে 18 বছর। তাহলে এই অঙ্কটা শেখার জন্য আপনি যদি এই বেসিকটা জানেন, আপনি জানেন, তাহলে কিন্তু এই অঙ্ক বা এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি এমনিতেই সমাধান করতে পারবেন। এই জন্য প্রত্যেকটি অঙ্কের জন্য বেসিক শেখাটা খুবই জরুরি। আপনার বেসিকটা অবশ্যই জানতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেয়া রয়েছে, মানে একজন ব্যক্তি মাসে একটা টাকা আয় করেছে এবং একটি টাকা ব্যয় করেছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যয় করেছে, তাদের অনুপাত দেয়া রয়েছে এবং মাসিক সঞ্চয়ের পরিমাণ দেয়া রয়েছে। ওই ব্যক্তি কত টাকা আয় করেছে? খুব ইজি একটি প্রশ্ন।
আয় এবং ব্যয়ের যখন অনুপাত দেয়া থাকবে এবং সঞ্চয় যখন দেয়া রয়েছে, তাহলে আমরা এখানে আয়ের পরিমাণটা আমি একটু বিস্তারিত করি। আয় করেছে, এখানে আয় করেছে আমরা দেখতে পাচ্ছি 5x, মানে আমরা x ধরে নিলাম, এবং ব্যয় করেছে হচ্ছে 3x। আচ্ছা, আমি আবারও বলি, যখন কোনো অনুপাত দেয়া থাকবে সেই অনুপাতগুলোকে যদি আমরা এভাবে আয় ব্যয় বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই টাইপের যদি প্রশ্নের মাধ্যম দিয়ে ধরে নেই, তখন অবশ্যই সেখানে একটি মানে আমার এটা এক্স বা ওয়াই যখন একটি চলক ধরে নিতে হবে। অর্থাৎ এই দুটো মানকে আমরা যখন পুনরায় অনুপাত করব, পুনরায় অনুপাত করলে যেন আমরা আবার আগের মানটা ফিরে পাই। যেমন আমি যদি এখানে অনুপাত করি যে আয় অনুপাত ব্যয়, তাহলে এক্সটা কেটে যেয়ে আমার আবার আগের মানটা ফিরে আসবে। এই জন্য অবশ্যই এখানে চলকটা আমার সেম থাকতে হবে, চলকটা মাস্ট বি সেম থাকবে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আয় থেকে ব্যয় যখন আমরা বাদ দিব, ওইটাকে আমরা বলি সঞ্চয়। তাহলে শর্ত হচ্ছে সঞ্চয়ের পরিমাণ, অর্থাৎ 5x থেকে আমাদের 3x বাদ দিতে হবে। এখানে আমাদের 10,000 টাকা দেয়া রয়েছে, আর এইটাই হচ্ছে আমাদের সঞ্চয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x ইকুয়াল, এখান থেকে আমরা 10,000 লিখেছি। তাহলে অতএব x এর মান আমরা এখানে অবশ্যই লিখব এই যে 5,000 টাকা। এখন আমাদের বের করতে বলছে তিনি কত টাকা আয় করেছেন। তাহলে আমরা এখন এখানে লিখব যে আয় করেছেন আমরা সরাসরি যে মানটা পেয়েছি এই মানের সাথে আমরা সরাসরি এখানে গুণ করে দিব, এই যে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে এত টাকা ওনারা, মানে উনি 25,000 টাকা আয় করেছেন। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা যদি এতটুকু আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারবো। অথবা এটাকে যদি আপনারা আরও সংক্ষেপে করতে চান, তাহলে একটু কৌশল আপনার মাথায় রাখতে হবে। এখানে যে টাকার পরিমাণটা দেয়া রয়েছে, আমরা এই টাকার পরিমাণটা এখানে লিখে যদি সঞ্চয়ের পরিমাণটা থাকে, মানে এটা যদি সঞ্চয়ের পরিমাণ দেয়া থাকে, তাহলে আমরা এই শর্ট টেকনিক অবলম্বন করতে পারি। কিভাবে? আমাদের এখানে প্রশ্ন বলছে কত টাকা আয় করেন, তাহলে এখানে আয়ের যে অনুপাতটা দেয়া রয়েছে আমরা এই অনুপাতটা লিখে এই দুইটি অনুপাতের বিয়োগফল লিখব, 5 - 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আমরা মানটা বসিয়ে দেব 5/2, এখান থেকে আমরা মানটা লিখব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 25,000 টাকা। তাহলে এরকম খুব সংক্ষিপ্তভাবে কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। যদি আপনি বেসিকগুলো জানেন, আপনার বেসিক ক্লিয়ার থাকে, তাহলে এরকম সংক্ষিপ্ত ওয়ে কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখাই একটু। দেখেন পরবর্তী প্রশ্নটা কত সহজ একটি প্রশ্ন। বলছে দুইটি সংখ্যার অনুপাত দেয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমার যারা জুনিয়র শিক্ষার্থী আছো, তোমাদেরকেও বলছি, যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং আপনারা যারা জব প্রত্যাশী, প্রত্যেকের জন্য কিন্তু এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এখানে লেখা আছে দুটি সংখ্যার অনুপাত দেয়া রয়েছে এবং তাদের লসাগু দেয়া রয়েছে, সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা সংখ্যা দুটি নির্ণয় করব, এটা কিন্তু আমরা শুরুতেই আমি একটু বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই, কারণ বিস্তারিত দেখিয়ে দিলে আমি আশা করি যে আপনারা পরবর্তীতে প্রশ্নটা সমাধান করতে পারবেন খুব সহজে। দেখেন আমরা যদি ধরি প্রথম সংখ্যা হচ্ছে এখানে 3x ধরে নিলাম। দ্বিতীয় সংখ্যাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 4x। এখানে লসাগু বলা আছে, তাহলে লসাগু প্রশ্ন হচ্ছে এখানে দুইটা রাশি হয়েছে, একটা রাশি হচ্ছে 3 × x, আরেকটা রাশি হচ্ছে 4 × x। তাহলে একাধিক রাশির মধ্যে যখন আমরা লসাগু নির্ণয় করি, প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটি কমন অংশ ওই মানটি আমরা লিখি। লেখার পর যে মানগুলো কমন নেই অর্থাৎ মেলেনি, ওই মানগুলোকেও আমরা এখানে নিয়ে নিই, যে 3 × 4।
তো সব কিছু মিলিয়ে আমরা পাচ্ছি 12x এই মানটা। এখন এই মানটা সমান এখানে দেয়া রয়েছে 180, তাহলে x এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে তাহলে এখান থেকে আমরা কেটে দিলে পাবো হচ্ছে 1 5 12 60, অর্থাৎ আমরা x এর মান পাবো হচ্ছে 15। এখন x এর মান বের করার পর আমরা এই x এর মানটাকে এই জায়গায় বসিয়ে দেব। এই যে 3 গুণ 15, আবার এখানে 4 গুণ 15, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 45, এখান থেকে পাবো হচ্ছে 60। তাহলে এইভাবে আমরা যদি সমাধান করি, এটা হচ্ছে আমাদের বিস্তারিত আমি শিখিয়েছি। এখন যদি আমরা এমসিকিউ এর জন্য এগুলো করি, যদি এমসিকিউ পরীক্ষা আমরা কিভাবে সলভ করব এটা একটু দেখেন। আমরা যদি এটা যদি জানি তাহলে এটা সলভ করা কোনো ব্যাপার না। আমরা সরাসরি আমরা এখানে দুইটা টান দিয়ে রাখবো, যেখানে 3 এখানে 4। এখন এর সাথে নির্দিষ্ট মান আমরা গুণ করব। কি গুণ করব এটা আমরা বের করব। আমরা সরাসরি 180কে এই দুটো অনুপাত দ্বারা, যে দুটো অনুপাত দেয়া থাকবে সেই দুটো অনুপাত দ্বারা ভাগ করব, মানে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করব। 3 6 18, 0 কেটে দিলে 4 15 60। এই 15 দ্বারা আমরা এই দুটো মানকে, এই দুটো অনুপাতকে আমরা গুণ করব। 3 15 45, 4 15 60। এই যে যদি আমরা যদি আরহাম রেহান আপনার সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি, আমি আবারও বলছি, আপনি যদি এই নিয়মটা জানেন তাহলে কিন্তু আপনি এই সংক্ষিপ্ত নিয়মটা দিয়ে খুব সহজে কিন্তু সমাধান করতে পারবেন। এই জন্য আমি অবশ্যই বলবো যে বেসিক শিখে আপনারা সমাধান করবেন। আমরা পরবর্তী প্রশ্নটা একটু সমাধানের দিকে যাই। দেখেন পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল দেয়া রয়েছে, পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে এই প্রশ্নটা আমরা সংক্ষেপও করতে পারবো, আবার আমরা এটাকে বিস্তারিত আকারেও করতে পারবো। যদি কখনো আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের বা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এই টাইপের কোনো প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করা খুবই ইজি একটি বিষয়। এই ইজি বিষয়টা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, দৈর্ঘ্যটা বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা যদি সরাসরি এখানে বিস্তার বা প্রস্থটা বের করি, এখানে আমরা বিস্তার যদি নির্ণয় করতে চাই, বিস্তার নির্ণয় করা খুবই ইজি একটি বিষয়। আমরা একটা বর্গমূল দিব, দেওয়ার পর এখানে যে মানটা রয়েছে 512, এই মানকে 2 দ্বারা ভাগ করব। যদি দ্বিগুণ বলে তাহলে 2 দ্বারা ভাগ করব, যদি 3 গুণ বলে তাহলে 3 দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি যদি এখানে আপনাদের আরও একটু সহজ করে বলে দেই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। যত গুণ, মানে যত গুণ বলবে এই গুণের পরিমাণটা আমরা বসাবো। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে সরাসরি 512কে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 2 দোকানো 4, 5 দোকানো 10, 6 দোকানো 12, 56কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে বিস্তার পেয়েছি। এবার দৈর্ঘ্য আমরা পাবো, দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি, এখানে যেহেতু দৈর্ঘ্য বলেই দিয়েছে দ্বিগুণ, তাহলে 16 দোকানো 32। এখন আমাদের বের করতে বলছে পরিসীমা। আপনারা সবাই জানেন পরিসীমা সমান লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু আমরা কিন্তু এখান থেকে 96 মিটার, এই যে আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, আমি যে প্রক্রিয়াটা আপনাদের দেখালাম, আপনারা কিন্তু এই প্রক্রিয়াটা জানেন। তারপরেও কিন্তু আপনারা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই প্রক্রিয়াগুলো আপনারা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আমি আশা করছি যে আপনি তত বেশি শিখতে পারবেন। বোর্ডের কালার চেঞ্জ করলে ভালো হবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের আগামী দিন থেকে চেষ্টা করব ভালো একটি কালার দিয়ে
আমরা স্লাইডটা তৈরি করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন পরবর্তী যে প্রশ্নটা দেয়া রয়েছে, এটা খুবই ইজি একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমরা দুই রকম ভাবে সমাধান করতে পারবো। দুই রকম ভাবে এটা আমরা দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই সমস্যাটা হয়েছে। আমরা যেখানে ছিলাম, দেখেন আমাদের এখানে যে প্রশ্নটা দেয়া রয়েছে, এখানে বলা আছে, আমি আবারও বলছি যে a প্লাস বি এর মান দেয়া রয়েছে এবং a মাইনাস বি এর মান দেয়া রয়েছে। আমাদের এ বি এর মানটা বের করতে বলছে। তাহলে এখানে a প্লাস, হ্যালো আসসালামু আলাইকুম, জি ভাইয়া, অনলাইনে ওটা তো শেষ হয়ে গেছে না? আমি তো ওটা ওই করছিলাম, আমি তো জানি না সঠিক ওই বিষয়ে, শুনে জানাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুঃখিত। দেখেন a প্লাস বি এর মান হচ্ছে এখানে 5 এবং a মাইনাস বি এর মান হচ্ছে 3। আমাদের বের করতে বলছে a b এর মান। আমরা কিন্তু এটাকে দুইটা ভাবে করতে পারি। যদি এখানে মানটা বর্গমূল যুক্ত না থাকে, যদি বর্গমূল যুক্ত মানটা না থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই দুটাকে যোগ করে দিলে আমরা a এর মান পাবো। অথবা আমরা সরাসরি বলতে পারি, আমি আরও একটা কৌশল দেখাচ্ছি। এখানে a এর মান পাবো হচ্ছে 4 এবং b এর মান নির্ণয় করার জন্য সহজ একটি কৌশল আছে। সেটা হচ্ছে কি, আমরা এই দুটা বিয়োগ করে দিয়ে এই দুটা মান বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে হবে হচ্ছে 1। তার a এর মান আর b এর মান বের করেছি। এখন a b সমান আমরা লিখতেই পারি 4 × 1 সমান হচ্ছে কত? 4। অর্থাৎ এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা সহজে সমাধান করতে পারি। এবং আমি আপনাদের আরও সহজে এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, যদি এখানে a প্লাস বি, যে কোনো অঙ্কে যখন a প্লাস বি এবং a মাইনাস বি এর মান দেয়া থাকবে এবং সেই মানগুলো যদি বর্গমূল যুক্ত না হয়, তাহলে আমরা সহজেই সমাধান করতে পারবো আর কি। দেখেন এখানে তাহলে আমরা a এর মান পাবো হচ্ছে, এই দুটি ধ্রুবপদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলেই আমরা a এর মানটা পেয়ে যাব। আবার b এর মানটা হচ্ছে, এই দুটি ধ্রুবপদের বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলেই আমরা এখানে b এর মানটা পেয়ে যাব। এখন আমাদের নির্ণয় করতে বলছে a b এর মান। তাহলে 4 × 1 = 4, এই মাধ্যমে করতে পারি। অথবা আমরা চাইলে a b এর যে সূত্র রয়েছে, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটার মাধ্যমেও করতে পারি। তাহলে আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেই নিয়মে সমাধান করবেন। দেখেন পরবর্তী একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। একটি সংখ্যার প্রশ্নে বলছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত? খুব ইজি একটি প্রশ্ন। বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, তাহলে 3 গুণ বলতে 3x, দ্বিগুণ বলতে 2x, যোগফল 90। তাহলে সংখ্যাটি নির্ণয় করা এটা আপনাদের জন্য কোনো ব্যাপার না। এই টাইপের অঙ্ক আসলে খুব সহজেই কিন্তু আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন। এই দেখেন
এখানে 5 18 90, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 18। আমি গতদিন বলেছিলাম যে প্রশ্নের অর্থাৎ পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো হয়, কিছু প্রশ্ন সমাধান করতে 5 সেকেন্ডেরও কম সময় লাগে, কিছু প্রশ্ন সমাধান করতে 30 সেকেন্ড লাগে, কিছু প্রশ্ন সমাধান করতে 2 মিনিটও লেগে যাবে। এভারেজে আপনার সময়ের মধ্যে আশা করি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পাশ ফেলের অঙ্ক, এটা আপনারা আশা করি করতে পারবেন। দেখেন এখানে বলা রয়েছে দেখেন কোনো পরীক্ষায় 80% গণিত 70% বাংলায় পাশ করলো, মানে 80% গণিতে পাশ করেছে এবং 70% বাংলায় পাশ করেছে, এবং উভয় বিষয়ে পাস করেছে 60%, মানে উভয় বিষয়েই 60% পাশ করেছে। আর উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে, মানে ফেলের পরিমাণটা আমাদের আগে বের করতে বলছে। তাহলে আমরা পাশের পরিমাণটা আগে নির্ণয় করে নিই, নির্ণয় করে নিয়ে 100 থেকে বাদ দিলেই আমাদের ফেলের পরিমাণটা নির্ণয় হয়ে যাবে। দেখেন কিভাবে নির্ণয় করব, এটা আমরা একটা ভেন চিত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। দেখেন এই যে উভয় বিষয়ে যেটা পাশ করেছে, আমরা এখানে একটা গণিত এবং একটা হচ্ছে বাংলা দিয়ে দিলাম। আর উভয় বিষয়ে পাশ করেছে 60%, মানে বাংলা এবং গণিত উভয়ের মধ্যে রয়েছে 60%। আচ্ছা, গণিতে 80%, গণিত মানে ম্যাথমেটিক্স, এখানে এই টোটাল অর্থাৎ এখান থেকে এই অংশ পুরোটার মধ্যে 80% আছে, কিন্তু অলরেডি 60% উভয়ের মধ্যেই আছে। তাহলে 80% মিলাইতে আমাদের এই 20% এখানে লাগে, অর্থাৎ এই 80%-এর মধ্যেও 60 জন আছে, এই 60 জন বিদ্যমান, এই 60 জন সহ আমাদের 80 জন মিলাইতে হবে, এটা আমরা মাথায় রাখবো। বাংলায় 70 জন, তাহলে আমাদের অলরেডি বাংলায় 60 জন আছে, এখন বাংলায় 70 করতে গেলে এখানে আমাদের আর 10 জন লাগে। এখন ওভারঅল তাহলে পাশ করলে এখানে 20, এখানে 60 আর এখানে 10, তাহলে এখানে পাচ্ছি 90%। তাহলে এখন আমাদের বের করতে বলছে শতকরা ফেল করে কতজন, তাহলে ফেলের সংখ্যা যদি নির্ণয় করতে চাই, এই 100 থেকে এই 90টাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 10%। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রশ্নগুলো সমাধান করতে পারি। আপনাদেরকে আবারও বলছি, আগামী 9 তারিখে আপনারা যারা প্রাথমিকের পরীক্ষা দিবেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা দিবেন, আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আপনারা বিগত বছরের প্রশ্ন ব্যতীত আর কোনো কিছু পড়ার দরকার নেই। আমি মনে করি প্রাথমিকের যে প্রশ্নগুলো হয়েছে বিগত বছরে, সেই প্রশ্নগুলো সমাধান করেন। এই প্রশ্নগুলো সমাধান করলেই কিন্তু আমি মনে করি যে আপনারা অনেক বেশি প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করতে পারবেন। বিশেষ করে গণিতের ক্ষেত্রে আপনি যদি বিগত বছরের গণিত প্রশ্নগুলো সমাধান করেন, তাহলে কিন্তু আমি আশা করছি যে আপনি গণিতের ভালো একটা মার্কস তুলতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।